27 ফেব্রুয়ারি 2011 সিরিয়ার এক প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারে ভোর ঠিক 4টের সময় হানা দেয় 10 জন পুলিশের একটা টিম। তারা এসেছিল ক্লাস 7-এ পড়া একটা স্টুডেন্টকে অ্যারেস্ট করতে। 14 বছর বয়সী এই ছেলেটার অপরাধ ছিল যে সে এই দেশের সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেদিন পুলিশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে যায় থানায়, আর এরপর টানা 45 দিন ধরে তার উপরে হয় অকথ্য অত্যাচার। তাকে উলঙ্গ করে ঝুলিয়ে মারধর করা হয়, তার হাতে নখ উপড়ে ফেলা হয়, কারেন্টের শক দেওয়া হয়। আর জানলে অবাক হবেন, এই ছাত্রদের উপর হওয়া অত্যাচারের ঘটনায় সম্পূর্ণ সিরিয়া জুড়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল, যে আগুন আজও জ্বলে চলেছে। গত 13 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 5 লক্ষ। দেশটির 90% জনসংখ্যা বর্তমানে গরিবী রেখার নিচে পৌঁছে গেছে। কিন্তু এই সব কিছু আটকানো যেত যদি সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ নিজের অহংকারকে গুরুত্ব না দিয়ে যদি আরেকটু মানবিক হতো। কারণ যে ছেলেটিকে সেদিন অ্যারেস্ট করা হয়েছিল, যার জন্য সিরিয়ায় এই গত 13 বছর ধরে গৃহযুদ্ধ চলেছে, সেই ছেলেটির অপরাধ ছিল এইটুকুই যে সে স্প্রে পেইন্ট দিয়ে দেওয়ালে একটা লাইন লিখেছিল, ইটস ইয়োর টার্ন ডক্টর, যার অর্থ ডাক্তার এবার তোমার পালা। এবার প্রশ্ন হলো, কেন এই একটা কথা শুনে সিরিয়া সরকার ভয় পেয়ে গেছিল? কিভাবে এই একটা কথা গৃহযুদ্ধের সূচনা করেছিল? এরপর 2000 সালে হাফিজ আল আসাদ মারা যান, আর এই লোকটা নিজের এমন একটা ছবি সিরিয়ার মধ্যে তৈরি করেছিল যে সে অমর। আর এই কারণে সে যখন মারা যায়, অনেকে তখন সেটা বিশ্বাসই করতে পারেনি যে সে একজন সাধারণ মানুষের মতো মারা যেতে পারে। এবার হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হয় তার ছেলে বাশার আল আসাদ। এবার সিরিয়ার জনগণের মধ্যে একটা আশা ছিল যে বাশার আল আসাদ তাদের এই জেলখানা থেকে মুক্তি দেবে। সে নিশ্চয়ই তাদের ভালোর জন্য কোনো কাজ করবে, বেকারত্ব দূর করবে, তাদের জীবন উন্নতি হবে, তাদের জীবনধারাকে আরো উন্নত করবে। এবার আপনি হয়তো বলবেন যে ওয়েল, এইরকম ধরনের চিন্তা তারা কেন করেছিল? কারণ আমরা তো জানি যে কচু গাছের গোড়া দিয়ে কচু গাছই জন্মায়। তাহলে বাশার আল আসাদের উপর মানুষ এত আশা কেন রেখেছিল? আসলে বাশার আল আসাদ বহু বছর লন্ডনে ছিলেন, আর লন্ডনে তিনি ডাক্তারি পড়ছিলেন। তিনি একজন চোখের ডাক্তার ছিলেন। এবার বহু বছর ধরে যেহেতু তিনি ওয়েস্টার্ন কালচারে থেকেছেন, উন্নত দেশে ঘুরেছেন, এমনকি একজন শিয়া মুসলিম হয়ে তিনি একজন সুন্নি মুসলিম আসমা আখরাজকে বিয়ে করেছিলেন। ফলে লোকজনের মধ্যে বাশার আল আসাদকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। বাশার আল আসাদ ক্ষমতায় এসে তার বাবার থেকেও আরো বেশি পরিমাণে দুর্নীতি শুরু করেন। দেশের মানুষের জীবন আরো বেশি দুর্বিষহ করে ফেলেন। দেশের এই সময় একটা হিউজ পপুলেশন গরিবী সীমার নিচে বসবাস করত, আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও ছিল না। এরই মধ্যে আবার 2007 সালে সম্পূর্ণ সিরিয়া জুড়ে একটা ভয়াবহ খরা হয়। এই খরা 3 বছর ধরে চলেছিল। এই সময় বৃষ্টির অভাবে সম্পূর্ণ সিরিয়া জুড়ে খাদ্যের ঘাটতি দেখা দেয়। কিন্তু বাশার আল আসাদ সেদিকে কোনো রকম গুরুত্ব দেয়নি। উল্টে বাশার আল আসাদ তার যে সমস্ত চেলাচামুন্ডার ছিল তাদেরকে আদেশ দেয় যে দেশের মধ্যে যদি কোথাও কোনো রকম আন্দোলন হয় বা সরকার বিরোধী কথাবার্তা বলা হয়, তাহলে তাদের যেন একদম কড়া হাতে শাস্তি দেওয়া হয়। আর এর কারণটা আপনাদেরকে আগেই বলেছি যে ঠিক এই সময় আরবের বিভিন্ন দেশগুলোতে যেখানে ডিক্টেটরশিপ ছিল, সেই জায়গাগুলোতে বিদ্রোহ হচ্ছিল। তো এরপরই বাশার আল আসাদ এমন একটা ভুল করে যার কারণে আজ পর্যন্ত প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ সিরিয়ায় মারা গেছে। এমনকি এই যুদ্ধে ভয়াবহ কেমিক্যাল ওয়েপনও ব্যবহার করা হয়েছে, যেটা কিনা এই শতাব্দীর সব থেকে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন। চলুন এবার সেই বিষয় আপনাদেরকে বলি। সিরিয়ার একদম দক্ষিণে দারা নামের একটা ছোট্ট গ্রাম আছে। এখানে 14 বছরের একটা ছেলে থাকতো, এর নাম মুয়াইবা সিয়াসনি। তার পরিবার খুবই গরিব ছিল, আর তাদের আয়ের প্রধান ব্যক্তি ছিল তার বাবা। ক্লাস 7-এ পড়ায় ছেলেটার জীবনের স্বপ্ন ছিল যে সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি তার শখ ছিল রেডিও শোনা। আর এই সময় রেডিওতে সিয়াসনে আর তার বন্ধুরা আশেপাশের দেশগুলোতে হওয়া বিদ্রোহের কথা শুনত। তাদের মনে প্রশ্ন উঠত, যেটা অন্য দেশে হচ্ছে সেটা তাদের এখানে কেন হচ্ছে না। 2011 সালের 26শে ফেব্রুয়ারি সিয়াসনে আর তার কিছু বন্ধুরা একটা স্প্রে পেইন্ট কিনে আনে, আর তারা স্কুলের দেওয়ালে বড় বড় করে লিখে দেয়, ইজাক এল দূর ইয়া ডক্টর, যার অর্থ ইটস ইয়োর টার্ন ডক্টর, ডাক্তার এবার তোমার পালা। সিরিয়ার লোকজন তাদের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ডাক্তারের নিকনেমে ডাকত। এবার এই লেখা সরকারি যে সমস্ত স্থানীয় মুখবাড়া মানে স্পাইরা থাকতো তারা দেখতে পায়, আর এই কথা পৌঁছে যায় উপরের মহল পর্যন্ত। দারা মানে যে জায়গার কথা আমি বলছি, এই সময় দারা সিকিউরিটি চিফ ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আতিফ নাজিব। এও কিন্তু বাশার আল আসাদের একজন কাজিন ছিল। তো আতিফ নাজিব এই ঘটনার কথা জানতে পারে, আর সে ঠিক করে সেই কাজের জন্য একদম উচিত শিক্ষা দেবে, যাতে কেউ কোনোদিন এইরকম আর করতে না পারে। মানে আন্দোলন শুরু করার আগেই সেটাকে দমন করে দেবে। এই জন্য সেদিনই একটা ইনভেস্টিগেশন টিম সেখানে পাঠানো হয়, এটা জানার জন্য যে ওই দেওয়ালে এই লেখাটা কে লিখেছে। এবার ওই ইনভেস্টিগেশন টিম ওখানে অনেক খোঁজ খবর করে, কিন্তু ওখানকার কেউ তাদেরকে কিছু বলে না। কারণ স্থানীয়রা জানতো যে যদি এই ছেলেদের কথা তারা বলে দেয়, তাহলে এরা ছাত্রদের ভীষণ মারধর করবে, হয়তো এদের মেরেও ফেলতে পারে।
এবার নাম না জানতে পেরে ওই পুলিশ কি করে, তারা দেওয়ালে এর আগে যে সমস্ত ছাত্ররা নিজেদের নাম লিখেছিল তাদের সবাইকে অ্যারেস্ট করে। তারা মোট 15 জন ছাত্রকে অ্যারেস্ট করে, যার মধ্যে মুয়াইবা সিয়াসনে একজন ছিলেন, যাকে তার বাড়ি থেকে ভোর 4টের সময় হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। মানে ভাবুন ওখানকার পুলিশের কি বাহাদুরি, একটা নাবালক ছেলেকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো থানায় নিয়ে গিয়ে এই 15 জনকে তারা বেধড়ক মারধর করে, উলঙ্গ করে তাদেরকে ঝুলিয়ে দেয়, তাদের নখ উপড়ে ফেলা হয়, কারোর হাত পা ভেঙে ফেলা হয়। আর সব থেকে অমানবিক ছিল তাদের বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালিয়ে তাতে কারেন্ট দিয়ে দেওয়া। হ্যাঁ ঠিকই শুনেছেন, 2011 সালে দাঁড়িয়ে 14 থেকে 15 বছরের নাবালকদের উপর ঠিক এই রকম অত্যাচার করেছিল সিরিয়ার গভর্নমেন্ট। এর মধ্যে পুলিশ স্টেশনে এই ছাত্রদের প্যারেন্টস মানে তার বাবা মায়েরা বারবার করে যেতে থাকে আর রিকোয়েস্ট করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সে সময় পুলিশ এদেরকে তো ছাড়েই না, উল্টে এটা বলে যে তোমাদের বাচ্চাদের কথা তোমরা ভুলে যাও, বাড়ি যাও আরো বাচ্চা পয়দা করো, আর বাচ্চা পয়দা করতে যদি না পারো তাহলে তোমাদের বউদের এখানে পাঠিয়ে দাও, আমরা বাচ্চা পয়দা করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঠিক কি লেভেলের অত্যাচার সিরিয়া সে সময় চলছিল। এবার বারবার করে পুলিশের থেকে যখন এইরকম ব্যবহার লোকজন পেতে শুরু করে তখন তারা প্রোটেস্ট শুরু করে। তারা প্রথমে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল, আর তখন তাদের একটাই দাবি ছিল যে ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু পুলিশ এই আন্দোলনকারীদের উপর মারধর শুরু করে, আর তাদের মধ্যেও বেশ কয়েকজনকে জেলে ভরে দেয়। এবার কি হয়, এই ছাত্রদের উপর হওয়া অত্যাচারের ঘটনা সিরিয়ার বাকি শহরগুলোতে পৌঁছাতে শুরু করে। একে তো লোকজন সরকারের উপর ক্ষেপে ছিল, উল্টে আন্দোলনকারীদের উপর মারধর, জনগণ আরো ক্ষেপে যায়। এবার আরো বড় আকারে আন্দোলন শুরু হয়। এক মুহূর্তে সে বাশার আল আসাদ বুঝতে পারে যে এটাকে বেশি গুরুত্ব দিলে হিতে বিপরীত হবে। এই জন্য সে দাঁড়ায় একটা টিম পাঠায়, তারা দাঁড়ায় আন্দোলনকারীদের সাথে কথা বলে, আর 45 দিন পর ওই ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এতে এই ঘটনা আরো বিগড়ে যায়। ওই 14 থেকে 15 বছরের ছাত্রদের উপর পুলিশ যে কি পরিমাণ অত্যাচার করেছে সেটা সবাই দেখতে পায়। এদের গায়ে কাটা দাগ, কারোর হাত ভাঙা, কেউ চলতে পারছিল না। এই সব দেখে সিরিয়ায় আরো বড় আকারের প্রোটেস্ট শুরু হয়। আর এবার এই প্রোটেস্ট কন্ট্রোল করতে না পেরে পুলিশ লোকজনের উপর গুলি করতে শুরু করে। 25শে এপ্রিল 2011 সিরিয়ায় প্রথম পুলিশের গুলিতে 2 জন মারা যায়। পরের দিন সেই 2 জনের মৃতদেহ নিয়ে আবার আন্দোলন শুরু হয়, আর এবারও সেই আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। অবস্থা এমন হয়ে যায় যে রাস্তায় লোকজন আন্দোলন করত, পুলিশ তাদের উপর গুলি করত, আর পরের বার তারা আরো বড় আন্দোলন করত। আর এই আন্দোলনকারীদের কাছে কোনো বন্দুক ছিল না, তারা লাঠি পাথর এসব দিয়ে পুলিশের উপর হামলা করত, উল্টে পুলিশ তাদের উপর গুলি করত। এইভাবে মে মাস আসতে আসতে প্রায় 1000 জন পুলিশের গুলিতে মারা যায়। আন্দোলনের শুরুতে দাবি ছিল ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হোক, আর সেখান থেকে আন্দোলন গিয়ে পৌঁছায় বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। সিচুয়েশন এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সরকার রাস্তায় মিলিটারি এবং ট্যাঙ্ক হেলিকপ্টার নামিয়ে দেয়, আর আর্মিকে এর ভেতরে ইনভলভ করে। এতে জনগণ আরো ক্ষেপে যায়। বাশার আল আসাদ সে সময় হসপিটালেও পুলিশ ঢুকিয়ে দেয়। যে আন্দোলনকারীরা আহত হয়ে হসপিটালে আসতো পুলিশ তাদের সেখান থেকে অ্যারেস্ট করে নিত। এতে লোকজন হসপিটালে যাওয়া বন্ধ করে দেয়। তো এই সময় সিরিয়ান আর্মির মধ্যে বেশ কিছু সোলজার এমন ছিলেন যারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করে, আর এই সময় সেই সোলজারদেরকেও মেরে ফেলা হয়। আর ঠিক এই মুহূর্তে সিরিয়ান আর্মি থেকে একটা দল ভাগ হয়ে যায়, আর তারা নিজেদের নাম দেয় ফ্রি সিরিয়ান আর্মি, বা সংক্ষেপে এফএসএ। শুরুর দিকে শুধুমাত্র এই এফএসএ আর সিরিয়া সরকারের মধ্যে যুদ্ধ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আরো অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, প্রায় সব পশ্চিমী দেশগুলোই এফএসএ কে সাপোর্ট করছিল। আর এই এফএসএ কে তারা হাতিয়ার সাপ্লাই করে, যুদ্ধের জন্য ট্রেনিং দেয়।